ইসরায়েল নিয়ে পেজেশকিয়ানের হুমকিতে ম্যাক্রো নেতানিয়াহুর গলাগলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ফ্রান্সের ম্যাক্রো তো ভেজা বেড়াল, গায়ে গতরে সাধু সেজে চলাফেরা করে, আর ভেতরে যত দুরভিসন্ধি। ইসরায়েলকে এই ফ্রান্সও তলে তলে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা ও গলায় ভাবরস অব্যাহত রেখেছে। তবে এবার পেজেশকিয়ানের হুমকিতে ভয়ে গলাগলি করে কান্নাকাটির অবস্থা যেন। ইরানের সাথে ফ্রান্সের সম্পর্ক অফিসিয়াল, তবে আর কোনো অগ্রসরমান পদক্ষেপ তলে তলে যেন না নিতে পারে, সেই জন্য এক কঠিন হুমকি ঝেড়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইহুদিবাদী ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায়, তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা নির্মাণের উপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন। গত 7 আগস্ট থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে গেল শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জন নিহত এবং 40 জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 13 জন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে কঠোর জবাব দেয়া হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যে কোনো সম্ভাব্য হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে এক ফিলিস্তিনি বন্দীকে প্রচণ্ড নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইসরায়েল। এর প্রতিবাদে কারাগারে হামলা চালিয়েছে দেশটির কট্টরপন্থীরা। সোমবার ইসরায়েলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে নেঘেভ মরুভূমির সুরে তেমেন সেনা ঘাঁটিতে প্রবেশ করে। এই সময় বাইরে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীরা জড়ো হয়ে সেনাদের পক্ষে বিক্ষোভ শুরু করে। সুরে তেমেন সেনা ঘাঁটিতে গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের নির্যাতনের গুরুতর অভিযোগ কয়েক মাস ধরেই উঠে আসছে। এই ঘটনাটি নিয়ে ইসরায়েল আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। রোববার সুরে তেমেন সেনা ঘাঁটিতে বিক্ষোভকারীদের মধ্যে দেশটির জোট সরকারের কয়েকজন ডানপন্থী এমপিও ছিলেন। তারা সেনাদের পক্ষে স্লোগান দেন এবং কেউ কেউ ঘাঁটির প্রধান ফটক ঠেলে ঢোকার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের দ্রুত শান্ত হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেছেন, সেনাদের বিরুদ্ধে তদন্ত চলতে দিতে হবে এবং আইন কার্যকর হবে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অন্তত 9 জন রিজার্ভ সেনার বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ধারণা করা হয় বন্দীটি একজন হামাস যোদ্ধা। তাকে গাজা থেকে আটক করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি ওই বন্দীকে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তার মলদ্বার এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে।
ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই পোলিও মহামারী বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক এবং টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কম্পোনেন্ট পোলিও ভাইরাস টাইপ 2 শনাক্তের ঘোষণা দিয়েছিল। এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের তাঁবু থেকে সংগ্রহ করা হয় এবং তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হয়। গত শুক্রবার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গাজায় 10 লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দিয়েছে। শিশুদের এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য আসন্ন দিনগুলোতে এসব টিকা প্রদান করা হবে। এই সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলি একত্রে কাজ করছে, যাতে গাজার জনগণ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে। গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজা থেকে হামাস নির্মূলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এই পরিস্থিতিতে গাজা শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। খবর মিডল ইস্ট আইয়ের। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই কমিটি উপত্যকার শাসনভার গ্রহণ করবে। এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবে এর সদস্যরা হবেন ফাত্তাহর সাবেক নির্বাসিত নেতা মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত ব্যক্তিরা। মোহাম্মদ দাহলান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবন যাপন করছেন। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ হারানোর পর তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তবে দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগে 2011 সালে তাকে ফিলিস্তিন ছাড়তে বাধ্য করা হয়। আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহলান সব অভিযোগ অস্বীকার করেছেন। জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে দাহলান ও আমিরাতের কর্মকর্তারা সম্ভাব্য প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। এই প্রতিনিধি দলের অধিকাংশেরই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দাহলান আবুধাবি থেকে কায়রো যাতায়াত করছেন এবং জাতীয় কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব ও আন্তর্জাতিক সেনাদের প্রবেশ নিশ্চিত করা। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো আব্বাসকে এই পরিকল্পনা মেনে নিতে চাপ দিচ্ছে, যার মধ্যে মিশর ও জর্ডানের নাম উল্লেখযোগ্য। তবে কাতার এই পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গাজা, যেখানে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত, সেখানকার শাসনভার নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্ক যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে রোববার নিজ শহর রিজে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে। তার এই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তাকে। এক্স পোস্টে ইসরায়েল কাজ বলেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন। তুর্কি নেতার সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা উচিত। এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদও এরদোয়ানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাপিদ বলেন, সারা বিশ্বকে, বিশেষ করে নেটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোয়ানের এই বিদ্বেষী হুমকির নিন্দা জানাতে হবে।
তিনি এ সময় এরদোয়ানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলেও উল্লেখ করেছেন। উল্লেখ্য, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 2003 সালে মার্কিন সমর্থিত বহুজাতিক বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হন এবং পরে তাকে মার্কিন তত্ত্বাবধানে ফাঁসি দেওয়া হয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।